সময় নিচ্ছি পরিবারের সাথে, ছেলে মেয়ে সন্তান সবাইকে নিয়ে আমরা আসছি, আসলে খুব ভালো লাগছে। এখানে অনেক কিছু মজা রাইডগুলো সামনে গিয়ে উপভোগ করছি। সবার সাথে একসাথে মিলে আনন্দটা আমরা উপভোগ করতে এখানে চলে আসলাম। ঈদের আনন্দ উপভোগ করতেছি, এটা অবর্ণনীয়। বিশেষ করে বাচ্চাদের খুশি, আমাদের খুশি। এবার আবহাওয়াটা একটু গরম, বাট অনেক ভালোই লাগতেছে। এটা আমাদের প্রথম আসা, আমরা পরিবারের সাথে এখানে এসে অনেক ভালো লাগছে। ময়ূর আমার পছন্দ, তাই আমি দেখতে আসছি। আমি আমার শ্বশুর বাড়ির সবার সাথে আসছি ফার্স্ট, অনেক ভালো লাগতেছে। তন্ময়, আজ ঈদের দ্বিতীয় দিন এবং পর্যটন কেন্দ্রগুলোতে কিন্তু পর্যটকদের উপচে পড়া ভিড়, সেই সাথে ফাঁকা ঢাকাতেও উৎসবে মেতেছে নগরবাসী। এবং আমরা দেখছিলাম কিছুক্ষণ আগে এই পর্দায় যে বড়দের পাশাপাশি শিশুরাও কিন্তু উৎসবে মেতেছে। মূলত ঈদের যে আনন্দটা সেটা কিন্তু তাদের জন্য একটু অন্যরকমই থাকে। এখন দুপুরের আয়োজনে এ নিয়ে আপনাদের জানাবো দর্শক বিস্তারিত, তবে তার আগে স্বাগত জানাচ্ছি এখনকার আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমরা দুজন, আমি তন্ময় কুমার রায় এবং আমি শম্পা বিশ্বাস। ঈদ আনন্দ উপভোগ করতে রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছেন দর্শনার্থীরা। অনেকেই পরিবারের সদস্য বন্ধুদের সাথে ঘুরতে এসেছেন। এ বিষয়ে আরো জানাতে চিড়িয়াখানা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মরিয়ম আজিজ মৌরিন এবং আশুলিয়ার ফ্যান্টাসি কিংডম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানজিম শাফিন। শুরুতেই যাচ্ছি শাফিনের কাছে। শাফিন, জানাবেন দর্শনার্থীদের ঈদ আনন্দ উপভোগ করা কেমন দেখছেন এবং সেই সাথে জানাবেন সেখানে কি ধরনের ব্যবস্থাপনা নিয়েছে কর্তৃপক্ষ। সম্পা, চৈত্রের ঝলমলে দিন, তবে ঈদ আনন্দে বাড়তি মাত্রা যোগ করছে দর্শনার্থীদের বিভিন্ন বিনোদন কেন্দ্রে ভ্রমণ। আমরা আছি ফ্যান্টাসি কিংডমে ওয়াটার পার্কে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে হাজারো মানুষের ঢল নেমেছে এবং আমরা দেখেছি যে সকাল থেকে শুরু করে, যদিও আজকে তাপমাত্রা প্রায় 38 ডিগ্রি সেলসিয়াস, তারপরেও আমরা দেখেছি যে সকাল থেকেই দর্শনার্থীরা আসতে শুরু করেছিলেন, কারণ দুপুর নাগাদ তাদের জন্য প্রধান আকর্ষণ এই ওয়াটার পার্ক উন্মুক্ত করে দেওয়া হয়। ফ্যান্টাসি কিংডম থিম পার্কে অনেক ধরনের রাইড আছে, 12-13 ধরনের রাইডের জন্য টিকিটে বিভিন্ন ধরনের ছাড় রয়েছে। এইসব ছাড় নিয়ে ঈদের এই সময়টাতে দর্শনার্থীরা আসলে আসছেন। তবে বিশেষ করে বলতে হয় ওয়াটার পার্কের কথা, কারণ যেহেতু গরমের দিন এবং একই সাথে এখানে ডিজে মিউজিক রয়েছে, তো এই সব কিছু মিলিয়ে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি করা হয়েছে এখানকার দর্শনার্থীদের জন্য এবং তারা বিষয়টি দারুণভাবে উপভোগ করছেন, যেটি আপনারা ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন। এখানে বলে রাখি যে কর্তৃপক্ষের সাথে আমাদের কথা হয়েছিল। কর্তৃপক্ষ আমাদেরকে যেটা জানিয়েছে, গত বছর ঈদে এই মৌসুমে কিছুটা হলেও গত বছর ঈদের থেকে লোক সমাগম কম হয়েছে, তবে সেটিও যদি তুলনা করা হয় তারপরেও প্রতিদিন 5 থেকে 7 হাজার লোক তারা প্রত্যাশা করছেন। আজকে সকাল থেকে এখনো পর্যন্ত 4,500-এর বেশি লোক সমাগম হয়েছে ফ্যান্টাসি কিংডমে। তবে তারা যেটি বলছেন যে বিকেল 3টা-4টা নাগাদ সেই লোক সমাগম 5 থেকে 7 হাজারে পৌঁছাবে বলে তারা প্রত্যাশা করছেন। এখানে শুধুমাত্র যে ওয়াটার পার্ক কিংবা বিভিন্ন ধরনের রাইড রয়েছে তাই নয়, ফ্যান্টাসি কিংডম থিম পার্কে আপনারা জানেন যে একটা হেরিটেজ সাইট রয়েছে, সেখানে দেশের বিভিন্ন দর্শনীয় স্থানের আঙ্গিকে তৈরি করা প্রতিকৃতিতে আসলে দেখার সুযোগ রয়েছে দর্শনার্থীদের। পাশাপাশি এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, দুপুরে লাঞ্চ এবং বিভিন্ন ধরনের স্ন্যাক্স, ফাস্টফুডের আয়োজন রয়েছে পুরো ফ্যান্টাসি কিংডমে বিভিন্ন দোকান জুড়ে। শম্পা, আপনি দেখতে পাচ্ছেন যে আসলে বলার অপেক্ষা রাখে না যে তাপমাত্রা যেমন বেশি, তেমনি এই আজকের দিনে আলো ঝলমলে, তাই এই আলো ঝলমলে দিনের পুরো সুযোগটাই লোক নিচ্ছেন দর্শনার্থীরা। তারা এই মুহূর্তে আনন্দ স্নানে মেতে আছেন। শম্পা, এই ছিল আমার কাছে সবশেষ। ঈদ আনন্দের খবর জানাতে আমাদের সঙ্গে আশুলিয়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী তানজিম শাফিন। এবারে চলে যেতে চাই মরিয়ম আজিজ মৌরিনের কাছে। মৌরিন, জানাবেন দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন?
ঈদের দ্বিতীয় দিনেও কিন্তু উপচে পড়া ভিড় আপনি দেখতে পাচ্ছেন, আমার চারপাশেই মানুষ। এবং চিড়িয়াখানা আসলে বিনোদন কেন্দ্রের অন্যতম জায়গা, যেহেতু ঢাকায় আসলে বিনোদন কেন্দ্রের তেমন জায়গা নেই, সবাই কিন্তু ছুটির দিনটা কাটাতে চিড়িয়াখানায় আসেন এবং অন্যান্য বিনোদন কেন্দ্রেও যান। এবং যেহেতু চিড়িয়াখানায় ঈদের ছুটিতে মানুষ মিরপুরে সবসময় আসার সময় পায় না, ঈদের ছুটিতে রাস্তাটা ফাঁকা থাকায় মানুষ কিন্তু চিড়িয়াখানাটা ঘুরতে আসেন সহজেই। এবং আমি এখন দাঁড়িয়ে আছি বাঘ সিংহের খাঁচার সামনে এবং দেখতে পাচ্ছেন যে মানুষের আগ্রহ কিন্তু বাঘ আর সিংহের খাঁচাতেই বেশি, কারণ যেহেতু এই প্রাণীগুলোকে টিভিতে বা বইয়ের পাতায় দেখা হয়, সেই জায়গা থেকে তাদের আগ্রহ জীবন্ত প্রাণীকে সামনাসামনি দেখার, বিশেষ করে শিশুদের আগ্রহটাই বেশি। এবং ঈদের দ্বিতীয় দিনে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো কিন্তু অনেকটাই পরিপূর্ণ। এবং মিরপুরে যেহেতু চিড়িয়াখানা এবং বোটানিক্যাল গার্ডেন একসাথে রয়েছে, তো দুটো বিনোদন কেন্দ্র মানুষ একসাথে ঘুরতে পারছেন। সেই জায়গা থেকে দর্শনার্থীদের সাথে কথা বলে জেনেছি যে তারা অনেকটাই আনন্দ করছেন গরমকে ছাপিয়ে। আজ আসলে গরমের তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু তাদের কাছে নাকি গরমই মনে হচ্ছে না। পরিবারের স্বজনদের নিয়ে, কেউ বন্ধুদের নিয়ে, শিশুদের বায়না রাখবার জন্যই কিন্তু বিনোদন কেন্দ্রগুলো ঘুরে দেখছেন। এবং এছাড়াও আসলে মূল ফটকে যখন আমরা ঢুকছিলাম তখন তার পাশেই হচ্ছে হরিণের খাঁচা। হরিণের খাঁচায় কিন্তু অনেক ভিড় দেখেছি আমরা, তার পরবর্তীতে বানরের খাঁচা। বাচ্চাদের আসলে বানরের প্রতি বেশি আগ্রহ এবং তারা অনেকটাই ভিড় করেছিলেন। সবাই নিজের পছন্দের প্রাণীটিকে সামনে থেকে দেখছেন এবং বাচ্চারা এতটাই আসলে উৎফুল্ল এবং বাবা মা ঘাড়ে করে আসলে বাচ্চাদেরকে দেখাচ্ছেন, যেহেতু তারা ছোট মানুষ, তারা এতটুকু উপরে উঠে দেখতে পারে না। সেই জন্য বাবা মা চাইছেন যে তাদের বাচ্চারা অনেক ভিন্ন প্রজাতির পশু পাখি সম্পর্কে জানুক, পশু পাখির সামনে থেকে দেখুক। এবং যে এখানে যেরকম বিনোদিত হচ্ছে মানুষ, সেই জায়গা থেকে একটি শিক্ষারও ব্যাপার আছে যে অনেক ধরনের পশু পাখির নাম আমরা পড়ি, কিন্তু দেখতে কেমন বা তারা কি করেন সেটা আসলে আমরা জানি না। সেই জায়গা থেকে বাচ্চারাও এটা শেখার চেষ্টা করছে এবং কর্তৃপক্ষরাও কিন্তু দর্শনার্থীর জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা নিয়েছেন। প্রতিটি খাঁচার সামনেই কিন্তু নোটিশ বোর্ড টাঙানো, কিভাবে আসলে দেখতে হবে, নিরাপত্তা বেষ্টনীর ভিতরে প্রবেশ করা যাবে না, প্রাণীকে ঢিল ছুঁড়ে মারা যাবে না, কোনো প্রকারের খাবার দেওয়া যাবে না, কোনো প্রকারের উত্ত্যক্ত করা যাবে না। বন্যপ্রাণীর সংরক্ষণে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী দর্শনার্থীরা দেখছেন। এবং ঈদের এই আনন্দ সকলের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য বিনোদন কেন্দ্রগুলোতে আসলে এমনটাই ভিড় দেখা যাচ্ছে। এই ছিল এখান থেকে সর্বশেষ। ঈদ আনন্দের খবর জানাতে আমাদের সঙ্গে মিরপুরের চিড়িয়াখানা থেকে যুক্ত ছিলেন সহকর্মী মরিয়ম আজিজ মৌরিন। আমরা এবার একটু আপনাদেরকে দর্শক ঢাকার বাইরের বিনোদন কেন্দ্রের খবর জানাতে চাই। ঢাকার বাইরের বিনোদন কেন্দ্রগুলোতেও দর্শনার্থীদের পদচারণায় মুখর রয়েছে। নিয়ে বিস্তারিত জানাতে সিলেটের জাফলং থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী গুলজার আহমেদ এবং কক্সবাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী মনতোষ বেদজ্ঞ। প্রথমেই যেতে চাই সিলেটে গুলজারের কাছে। গুলজার, জানাবেন যে এই যে ঈদ বা বিপুল সংখ্যক দর্শনার্থীর ভিড় জমান, তাতে আসলে তাদের সে ধরনের সুযোগ সুবিধাগুলো নিশ্চিত করা যায় না, কি ধরনের সংকটে আসলে পড়তে হয় এবং এর বিকাশের জন্য আসলে যথাযথ কর্তৃপক্ষ যারা রয়েছে তারা আসলে কি ধরনের পদক্ষেপ নিচ্ছে? আচ্ছা তন্মা, দেখুন, প্রতিবার যখন কোনো উৎসব আসে তখন পর্যটকদের ঢল নামে এবং এত পরিমাণ পর্যটক সিলেটে আসে, যখন তাদেরকে নিয়ন্ত্রণ করতে কিংবা তাদের সুযোগ সুবিধা যেটি আপনি বলছেন তা দিতে হিমশিম খায় কর্তৃপক্ষ। এমনিতেই জানে যে বাংলাদেশের পর্যটন স্পট যেগুলো আছে সেগুলোর যোগাযোগ ব্যবস্থা সহ একজন পর্যটকের জন্য পর্যটনের জায়গা যেটি আছে সেখানে যে সকল সুযোগ সুবিধা থাকার দরকার তার ন্যূনতম কিন্তু থাকে না। এর মধ্যে প্রচুর চাপ। আজকেও যদি আমরা বলি, সিলেটের জাফলংয়ে যেহেতু রয়েছি, এখানে প্রায় 2 লাখের মতো পর্যটক কিন্তু আজকে এসেছেন, হাজার হাজার গাড়ি। এবং আমরা সামনের যে অংশটুকু আছে সেখানে যাওয়ার সক্ষমতাই তৈরি হয়নি, তার আগেই আমাদেরকে থামতে হয়েছে, এত পরিমাণ মানুষ আসছেন। এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এমনকি বিদেশ থেকেও পর্যটকরা আসেন এ সকল মৌসুমে। এবং পর্যটকদের সাথে যখন আমরা কথা বললাম, তারা প্রথম যে কথাটি বলেছেন সেটি হচ্ছে যে পর্যটন স্পটগুলোতে আনুষঙ্গিক সুযোগ সুবিধা, অর্থাৎ একজন পর্যটক যখন স্থানে আসবেন তখন তার কাপড় চোপড় পরিবর্তনের জন্য কিংবা ওয়াশরুম ব্যবহারের জন্য যে সকল সুযোগ সুবিধা থাকার দরকার তার ন্যূনতম নেই। উপজেলা প্রশাসন বলছে যে আসলে তাদের সীমিত পরিসরে যতটুকু সেবা দেওয়া যায় কিংবা ট্যুরিস্ট পুলিশ নামে কাজ করে যেহেতু পর্যটকদের নিয়ে, তাদের
তাদেরকে রাখা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য। অনেক পর্যটক মন্তব্য করেছেন যে যদি আমাদের দেশের যে সকল পর্যটন কেন্দ্রগুলো আছে সেখানে যদি একজন পর্যটকের ন্যূনতম সুযোগ সুবিধা নিশ্চিত করা যায় তাহলে আমাদের দেশের মানুষ বাহিরে যাবে না, বরং বিদেশের মানুষও কিন্তু এই দেশে আসার সম্ভাবনা বেশি তৈরি হবে। এবং ব্যবসায়ী যারা বলছেন তারা বিভিন্ন সময় সরকারের কাছে নানান দাবি দাওয়া তুলে ধরেন, অর্থাৎ একজন পর্যটকের আসা যাওয়ার জন্য তার সুযোগ সুবিধার জন্য যে সকল বিষয়গুলো দরকার তার ন্যূনতম অংশ যদি তারা সুযোগ সুবিধা তৈরি করে দিতে পারেন তাহলে পর্যটন শিল্পের যে বিকাশ সেটি খুব দ্রুতই আসলে লাভ করবে। এবং সেক্ষেত্রে সিলেট চেম্বার অব কমার্স এবং ব্যবসায়ী পরিবহন সাথে সংশ্লিষ্ট যারা আছে সবাইকে নিয়ে একটা সমন্বিত উদ্যোগের কথা তারা বলছেন। তন্ময়, এই হচ্ছে সিলেটের সার্বিক পরিস্থিতি। গুলজার, ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই পরবর্তীতে আমরা আবার আপনার সঙ্গে যুক্ত হব। দর্শক, এবারে আপনাদেরকে নিয়ে যেতে চাই কক্সবাজারে সৈকতের নগরীতে পর্যটকদের ভিড় কেমন রয়েছে সেই তথ্য আমাদের জানানোর জন্য আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন সহকর্মী মনতোষ বেদজ্ঞ। চলে যাচ্ছি তার কাছে। মনতোষ, জানাবেন যে এই মুহূর্তে আসলে সৈকতে ভিড় কেমন দেখছেন এবং পর্যটকরা নির্বিঘ্নে সৈকতের সৌন্দর্য উপভোগ করতে পারছেন কিনা? তন্ময়, সকাল থেকে একেবারে সৈকতের যে লাবণী পয়েন্ট থেকে কলাতলি পয়েন্ট পর্যন্ত যে বিস্তৃত সমুদ্র সৈকত ৩ কিলোমিটার এলাকা, এটি কিন্তু একেবারে লোকারণ্যে পরিণত হয়েছে। এবং এই মুহূর্তে কিছুটা কম উপস্থিতি থাকলেও আমরা বেলা 12টার দিকেও দেখেছি প্রচুর মানুষ এখানে আনন্দ উচ্ছ্বাসে মেতে রয়েছেন, তারা সমুদ্র স্নান করেছেন। এখনও কিন্তু বিপুল সংখ্যক মানুষ সমুদ্রে নেমেছেন এবং তাদের পাশাপাশি কিন্তু অনেকে ঘোড়ায় চড়ে, জেট স্কিতে চড়ে সময় কাটাচ্ছেন। এবং সৈকতের প্রবেশ মুখের পাশেই কিন্তু নাগরদোলার ব্যবস্থা করা হয়েছে। সেখানে পর্যটকদের যেসব শিশুরা রয়েছে তারা কিন্তু সেই নাগরদোলায় চড়েও কিন্তু সময় কাটিয়েছেন আমরা দেখেছি। এখানে সৈকতে যেহেতু বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি আছে, তাদের যে সার্বিক নিরাপত্তা, যাতে সমুদ্রে যারা আসলে নামছেন তারা যাতে কোনো ধরনের বিপদাপন্ন পরিস্থিতিতে না পড়েন, অথবা যদি কোনো কারণে পড়ে যান সেই ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে যাতে উদ্ধার তৎপরতা অংশ নিতে পারেন সেজন্য কিন্তু কাজ করছে লাইফগার্ডের প্রায় ২৭ জন সদস্য। এছাড়া কোনো ধরনের পর্যটক হয়রানির অভিযোগ পেলে যাতে সাথে সাথে ব্যবস্থা নেওয়া যায় সে কারণে কিন্তু জেলা প্রশাসনের ৪টি ভ্রাম্যমাণ আদালত এখানে সক্রিয় রয়েছে। এছাড়া ট্যুরিস্ট পুলিশের সাদা পোশাকের টিমও এখানে সক্রিয় রয়েছে। এছাড়া তাদের যে পেট্রোল টিম রয়েছে গাড়ি নিয়ে, তারাও কিন্তু এখানে মাঝে মধ্যে টহল দিচ্ছেন। আমরা দেখছি যে বিচ কর্মীদেরও এখানে সতর্ক প্রহরা রয়েছে। এর ফাঁকে কিন্তু যেহেতু বিপুল সংখ্যক মানুষ, এর মাঝে কিন্তু আমরা দেখেছি যে সকাল 9:30টার দিকে আয়ান নামে গাজীপুর থেকে আসা এক শিশু কিন্তু সৈকতে বেড়াতে এসে নিখোঁজ হয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যায়নি। তার পরিবার কিন্তু তাদেরকে নানাভাবে খোঁজ করার চেষ্টা করছেন এবং তার এই শিশুটির সন্ধানে কিন্তু এখানে যে বিচ কর্মীরা রয়েছেন তারাও কিন্তু তাদের মতো করে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। একইভাবে এখানে যাতে অন্য কোনো পর্যটক যাতে কোনোভাবে বিপদাপন্ন পরিস্থিতিতে না পড়েন সেটি নিশ্চিত করতে কিন্তু জেলা প্রশাসন থেকে কাজ চলছে। এছাড়া ট্যুরিস্ট পুলিশের কিছুক্ষণ আগে ট্যুরিস্ট পুলিশের ডিআইজির সাথে এখানে কথা হয়েছে আপেল মাহমুদ। তিনি যেটি বলছেন যে তাদের পর্যটকদের যে সার্বিক নিরাপত্তা সেটি নিশ্চিত করতে তারা সক্রিয় রয়েছেন এবং এখানে কোনো ধরনের অভিযোগ পেলেই কিন্তু তারা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবেন এবং হোটেলগুলোতে যদি বাড়তি ভাড়া আদায় করা হয় সেক্ষেত্রেও তারা কিন্তু কঠোর হবেন, কঠোর ব্যবস্থা নেবেন। এই ধরনের বার্তাই আসলে আমাদেরকে দিয়েছেন। এই ছিল কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে আমার কাছে সবশেষ। তন্ময়, নিশ্চয়ই পরবর্তীতে আমরা আপনার মাধ্যমে আবারও জানবো কক্সবাজারের চিত্র। তবে দর্শক, এ পর্যায়ে আপনাদেরকে নিয়ে যেতে চাই রাজশাহীতে। সহকর্মী রাকিবুল হাসান আমাদের সঙ্গে যুক্ত আছেন রাজশাহী থেকে। রাকিব, আমরা শুরুতে আসলে বলছিলাম যে বড়দের পাশাপাশি ছোটদের ঈদ আনন্দ এটি ভিন্ন রকম হয়ে থাকে। এই মুহূর্তে আসলে কেমন দেখছেন রাজশাহীর চিত্র, আমাদেরকে বিস্তারিত জানাবেন। তন্ময়, গেল দিন আমরা যেমনটা দেখেছিলাম একটা মেঘাচ্ছন্ন পরিবেশ এবং শীতল আবহাওয়া রাজশাহীর, এবং তারপরের দিনে অর্থাৎ ঈদের দ্বিতীয় দিনে কিন্তু রুদ্ররূপে রাজশাহী, একেবারে তপ্ত রোদ আর কাঠফাটা গরম, এইরকম গুমুটে একটা অবস্থায় কিন্তু এই ভর দুপুরে আমরা বিনোদন কেন্দ্রগুলোতে খুব বেশি যে মানুষের উপস্থিতি দেখছি তেমনটা নয়। এবং রাজশাহীর এই শিশু পার্কটিতে সবচেয়ে বেশি ভিড় হয়ে থাকে। তবে কিছুক্ষণ আগেই জুমার নামাজ শেষ হয়েছে এবং এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে। আমরা কয়েকটি বাস দেখেছি এখানে যারা বিভিন্ন প্রান্ত থেকে, বিশেষ করে বগুড়া, নওগাঁ এবং এর আশপাশে যেই সমস্ত উপজেলাগুলো রয়েছে সেখান থেকে পিকনিকে এসেছেন আজকে, এবং অনেকেই
আসার পরে কিন্তু তাদের খাওয়া দাওয়ার কাজটি করছেন। এখন ধীরে ধীরে আমরা দেখছি যে শিশুদের যে সমস্ত রাইডগুলো রয়েছে এখানে সেইগুলো নিয়ে ভিড় শুরু হয়েছে, সবে মাত্র টিকিট কাউন্টারগুলোর সামনে শিশুরা ভিড় করছে এবং রাইডগুলো ধীরে ধীরে চড়ছে। বেলা শেষের দিকে আসলে একটু বেলা গড়িয়ে গেলে তখন কিন্তু আরও ভিড় বাড়বে বলে এখানকার যারা পার্ক কর্তৃপক্ষ রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং ঈদ উপলক্ষে কিন্তু তারা এখানে বিভিন্ন রাইডে নতুনত্ব নিয়ে এসেছেন এবং একই সাথে যে টিকিট রয়েছে সেটি অন্যান্য সময় যেখানে 30 থেকে 35 টাকা লাগতো সেখানে একটু বেশি 40 টাকা বা 50 টাকা করা হয়েছে। এর পেছনে তারা যেটি বলছেন রাইডগুলোর উন্নয়ন করেছেন তারা এবং একই সাথে পার্কের সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে। এরকম বিভিন্ন রাইডেই কিন্তু রেল বা যে প্যাডেল বোট রয়েছে সেইগুলো নিয়ে কিন্তু শিশুরা উপভোগ করছেন এবং অভিভাবকরাও কিন্তু তাদেরকে এখানে এই যে ঈদের ছুটিতে একটু আনন্দ বিনোদনের জন্য তারা কিন্তু এখানে নিয়ে এসেছেন। তো এই সমস্ত জায়গায় এসে ঘুরে ফিরে শিশুদের আসলে যেমন ভালো লাগে, একই সাথে অভিভাবক যারা আছেন, বড়রা যারা আছেন তারাও বলছেন যে খানিকটা সময় শিশুদেরকে আনন্দিত দেখে তারাও আসলে অনেক বেশি ভালো লাগে তাদের এবং তারাও কিন্তু এখানেই ছুটে আসেন। আপনারা দেখছেন আসলে স্ক্রিনে যে প্যাডেল বোট এবং রেলগাড়ি চলছে সেখানে কিন্তু এই কিছুক্ষণ আগেই কিন্তু সেটি শুরু হলো। এভাবে আসলে শিশুরা উপভোগ করছে এবং সেটি একেবারে বিকেল সন্ধ্যা নাগাদ পর্যন্ত কিন্তু আসলে চলে। তো ঈদ উপলক্ষে যেটা দেখা গেছে তন্ময়, যে রাজশাহীর এই যে শিশু পার্কগুলো সেখানে কিন্তু ভিড় বাড়ছে এবং সমস্ত কিছুই তারা প্রস্তুত রেখেছেন যাতে করে শিশুদের কোনো ধরনের সমস্যা না হয় এবং কোনো বিঘ্ন না ঘটে। সে কারণে কিন্তু তাদেরকে এখানে নানা ধরনের নিরাপত্তা ব্যবস্থা বা এই পার্ক কর্তৃপক্ষের যারা স্বেচ্ছাসেবক নিরাপত্তা কর্মী তারাও কিন্তু এখানে আছেন। তো ধীরে ধীরে এটি আসলে ভিড় বাড়তে শুরু করছে রাজশাহী জিয়া শিশু পার্কে এবং আস্তে আস্তে কিন্তু এখানে আরো বেশি সমাগম হবে শিশুদের এবং শিশুরা এই যাবতীয় যে আয়োজন রয়েছে সেটি উপভোগ করছে। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে শিশু পার্ক থেকে সর্বশেষ খবর। তন্ময়। সহকর্মীদের মাধ্যমে আমরা জানছিলাম এবং আপনাদেরকে জানাচ্ছিলাম সাধারণ মানুষের ঈদ আনন্দের খবর। প্রতিবেদনে দেখছিলাম এবার ঈদে কোন কোন সিনেমা মুক্তি পাচ্ছে। এবার ঈদের সিনেমার খবরাখবর জানাতে পান্থপথের বসুন্ধরা সিনেপ্লেক্স থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানজিলা খান। মিম জানাবেন হলে কি সিনেমা চলছে এখন এবং হলগুলো আসলে হাউসফুল হচ্ছে কিনা। শম্পা, ঈদের শুভেচ্ছা আপনাকে শুরুতেই। হলগুলো এখনো পর্যন্ত সব যে হাউসফুল হচ্ছে এমনটি নয়, কারণ গতকাল কেবল সিনেমাগুলো মুক্তি পেয়েছে, ঈদের দিন ছিল, সে জায়গা থেকে সবাই আসলে পরিবার বন্ধু বান্ধবদেরকে সময় দিয়েছেন। আজ থেকে মূলত সিনেমা হলে সিনেমা গিয়ে সিনেমা দেখার যে হিড়িক সেটি দর্শকদের মাঝে দেখা যাচ্ছে। আমরা সকাল থেকেই বিভিন্ন সিনেপ্লেক্সে সিনেমা হলে ছিলাম, সেখানে আমরা দেখেছি যে যেহেতু সকালবেলা ছিল কিছুটা লোক সমাগম কম ছিল, তবে এখন যেখানে আছে অর্থাৎ স্টার সিনেপ্লেক্সে সেখানে মোটামুটি দর্শনার্থীদের বা দর্শকের সংখ্যা অনেকটাই বেশি দেখা যাচ্ছে। যেহেতু দুপুরবেলা পাশাপাশি এই ঈদে যেই সিনেমাগুলো মুক্তি পেয়েছে 11টি সিনেমার 6টি সিনেমাই কিন্তু এই সিনেপ্লেক্সে চলছে। সেই জায়গা থেকে যার আসলে যেই সিনেমাগুলো পছন্দ সে খুব সহজেই সেই সিনেমাগুলো দেখতে এখানে চলে আসছে। তবে এখন পর্যন্ত সর্বাধিক সবচেয়ে বেশি যে শো পেয়েছে সেটি হচ্ছে রাজকুমার। সকাল 11টা থেকে এই সিনেপ্লেক্সে শো শুরু হচ্ছে এবং রাত 9টা পর্যন্ত কিন্তু চলছে। পাশাপাশি ঈদে যে সিনেমাগুলো মুক্তি পেয়েছে সেই সিনেমাগুলো দেখার প্রতি আগ্রহ বেশি দর্শকদের দেখা যাচ্ছে। একে তো বাংলা সিনেমার প্রতি দর্শকদের একটা আলাদা টান সবসময় থাকে, তার মধ্যে বাড়তি মাত্রা যোগ করে হচ্ছে এই ঈদ। কারণ ঈদের সময় সবাই চায় আসলে পরিবার বন্ধু বান্ধব স্বজন নিয়ে একটু সিনেমা হলে গিয়ে বিনোদনের যে একটি অন্যতম মাধ্যম এই সিনেমা উপভোগ করতে। সেই সাথে এই যে এই বছর যে 11টি সিনেমা মুক্তি পাচ্ছে 2009 সালের পর এই বছর আবারও এরকম এত সংখ্যক সিনেমা কিন্তু মুক্তি পেয়েছে। এর আগে সিনেমা ঈদকে কেন্দ্র করে আমরা দেখেছি মুক্তি পেয়েছে, কিন্তু 11টি সিনেমা বলাই চলে অনেক বেশি। সেই জায়গা থেকে দর্শক যেমন আপ্লুত, এতগুলো সিনেমা এসেছে, ঈদের যে কয়েকদিন ছুটি আছে সেই কয়েকদিনই যারা আসলে সিনেপ্রেমীরা রয়েছেন তারা বলছেন যে তারা কিন্তু সেই সিনেমাগুলো দেখবেন। পাশাপাশি দেশের সিনেমার প্রতি যে ভালো লাগা রয়েছে সেই ভালো লাগাটা তো থাকছেই, সেই জায়গা থেকেই কিন্তু পরিবার বন্ধু বান্ধব নিয়ে সিনেমাগুলো দেখতে আসছেন। শম্পা, এবার ঈদে 11টি সিনেমা মুক্তি পেয়েছে সেই খবর বসুন্ধরা সিনেপ্লেক্স থেকে জানাচ্ছিলেন সহকর্মী তানজিলা খান।
সম্পা, আমরা তো আসলে ঈদের খবর জানছিলাম, বিনোদন কেন্দ্রের খবর জানছিলাম, সিনেমার খবর জানছিলাম। এ পর্যায়ে একটু পহেলা বৈশাখের খবর জানাতে চাই, কারণ আর মাত্র একদিন পরে কিন্তু বৈশাখের প্রথম দিন। সেই খবর জানাবো দর্শক আপনাদের। পয়লা বৈশাখ উদযাপন ঘিরে চলছে নানা প্রস্তুতি। এ নিয়ে বিস্তারিত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী সাজিদ আরাফাত এবং শাঁখারীবাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী শারমিন পুতুল। প্রথমেই যাচ্ছি সাজিদের কাছে চারুকলায়। সাজিদ, জানাবেন যে এবার মঙ্গল শোভাযাত্রার মূল বিষয়বস্তু কি নির্ধারণ করা হয়েছে এবং বড় আকৃতির যে ভাস্কর্যগুলোর সাধারণত নির্মাণ করা হয়ে থাকে সেগুলোর অগ্রগতি কতদূর? তন্ময়, যে বিষয়টি বলছিলেন, আর একদিন পরেই কিন্তু বাংলা নববর্ষ পহেলা বৈশাখ 1431, সেই 1431 যে বাংলা নববর্ষ সেটি উদযাপন করার জন্য যে প্রস্তুতি চারুকলা অনুষদের থাকে, সেই প্রস্তুতি কিন্তু এখন একেবারে শেষ পর্যায়ে বলা চলে। এবং আমরা দেখছি এখানে নানান ধরনের মুখোশ, সরা, চিত্র সব কিছুই কিন্তু শেষ মুহূর্তে রং তুলির পরশ দিচ্ছে। যে এবারের মোটিফগুলো 5টি বড় বড় মোটিফ শিল্পকর্ম যেগুলো, সেগুলো কিন্তু বাইরে প্রস্তুত হচ্ছে। বড় পাখি, এছাড়া হাতি কিংবা চরকি বা ট্যাপা পুতুল, এই সব কিন্তু একেবারে শেষ পর্যায়ে। আমরা যে জায়গাটিতে আছি এখানে মূলত মুখোশ তৈরি হয়, মুখোশগুলো রং করা হচ্ছে। সেই আপনি দেখতেই পাচ্ছেন হয়তো আমাদের ক্যামেরায় সেই চিত্রই। এখানে চারুকলার অনুষদের যে শিক্ষার্থীরা আছেন তারা কিন্তু ব্যস্ত সময় পার করছেন। যদিও ঈদের ছুটির আমেজ চলছে, উপস্থিতি অনেকটাই কম, তারপরেও যারা কাজ করছেন এখানে শুরু থেকেই তারা বলছিলেন যে আর মাত্র একদিন আছে, শেষ মুহূর্তে যে শেষ পর্যায়ের যে কাজগুলো আছে, যে কাজটুকু বাকি রয়েছে, সেগুলো আর একদিনের মধ্যেই হয়তো শেষ হয়ে যাবে বলে তারা বলছেন। এবং এবারের যে প্রতিপাদ্য যে আমরা তো তিমির বিনাশী, অর্থাৎ জীবনানন্দ দাশের একটি কবিতার পংক্তিকে নেওয়া হয়েছে এবারের চারুকলা মঙ্গল শোভাযাত্রার যে মূল প্রতিপাদ্য, আমরা তো তিমির বিনাশী। তারা বলছেন যে এই যে তিমির বিনাশী অন্ধকার বা যাবতীয় কুসংস্কার এসব দূর করে আলোর ঝর্ণাধারা আসবে আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের রাষ্ট্রে, আমাদের পরিবেশ, প্রকৃতি সবখানে আলোর একটা যে ইয়ে থাকে, সেই আলোকোজ্জ্বল পরিস্থিতি বিরাজমান করবে এই মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে। সেই বার্তাটি কিন্তু তারা দেওয়ার চেষ্টা করবেন বলে তারা আমাদেরকে জানাচ্ছিলেন। এবং প্রস্তুতির বিষয়ে একেবারে আপনি দেখতেই পাচ্ছেন হয়তো এবারে মুখোশের একটি নতুন এখানে সংযোজন হয়েছে, হাতির মুখোশটি এবার বেশ নজর কাড়া। এছাড়া অন্যান্য যে পেঁচা, পাখি কিংবা অন্যান্য যে সরাচিত্রগুলো থাকে মাটির, সেই সব কিছুই কিন্তু একেবারে শেষ পর্যায়ে, রং তুলির একেবারে শেষ পর্যায়ে চলছে কাজ। আর একদিন বাকি আছে, সেই বাকি একদিন যেই কাজগুলো হয়তো বা বাকি রয়েছে সেই কাজগুলো তারা শেষ করে ফেলবেন। এবং 14 এপ্রিল সকাল 9টায় মঙ্গল শোভাযাত্রায় চারুকলার অনুষদের মূল যে গেট সেখান থেকে বের হয়ে টিএসসি, দোয়েল শিশু পার্ক, টিএসসি হয়ে আবারও এই চারুকলায় এসে শেষ হবে। এবং এই যে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতির খবর জানাচ্ছিলাম, বৈশাখ বা নববর্ষের সঙ্গে কিন্তু হালখাতার একটি বড় একটি বিষয় থাকে। সেই হালখাতার খবর আমরা জানবো। পুরান ঢাকার শাঁখারীবাজারে আমাদের আরেক সহকর্মী শারমিন পুতুল রয়েছেন। শারমিন পুতুলের কাছ থেকে আমরা জানবো বৈশাখের যে হালখাতার প্রস্তুতি, সেই প্রস্তুতির খবর। জানেন যে হালখাতা কিন্তু বৈশাখ আপনি জানেন যে, ধন্যবাদ সাজিদ, আপনি জানেন যে বৈশাখের দ্বিতীয় আরেকটি বড় উৎসব কিন্তু এই হালখাতা। এই হালখাতাকে ঘিরে যারা ব্যবসায়ী রয়েছেন, বাকিতে বেচা কেনা করেন, তাদের যারা ক্রেতা রয়েছেন তাদেরকে কিন্তু একটু তাদের সাথে সম্পর্কটা ঝালিয়ে নেওয়ার যে বিষয়টি থাকে সেটির মাধ্যমে কিন্তু হালখাতার পরিপূর্ণতা পায়। পুরনো বছরের যে টালি খাতা রয়েছে সেই খাতাকে শিখেই তুলে নতুন টালি খাতা যোগ স্থাপন করে নতুন ক্রেতার সাথে বিক্রেতার যে সম্পর্ক সেটিকে ঝালিয়ে নেওয়ার জন্য। তাছাড়া এখানকে এসে আমরা জানতে পেরেছি শাঁখারীবাজারে দোকানদার যারা রয়েছেন, যারা বেচাবিক্রি করছেন, তারা বলছেন গতবারের তুলনায় এবছর এখন বেচাকেনা একটু কম হচ্ছে। একে তো রমজানের ঈদের ছুটি ছিল, আজ দ্বিতীয় দিন, আর একদিন পেরোলেই পহেলা বৈশাখ, সেই হিসেবে একটু বেচাকেনা কম। এবং আজ যেহেতু শুক্রবার, বেশ কিছু দোকানও আমরা বন্ধ দেখতে পেয়েছি। তারপরে যে কয়টি দোকান খোলা রয়েছে তাদের মধ্যে বেশ বেচা বিক্রি হচ্ছে হালখাতাকে ঘিরে। জরির
যে ফিতা থাকে সেগুলো, তারপরে কাগজের যে বল রয়েছে, মালার মতো রয়েছে, সেগুলো বিক্রি হচ্ছে এবং সোলার যে রয়েছে, সোলার সেটাও কিন্তু বেশ বিক্রি হচ্ছে। তবে এইটা আরেকটি বিষয় আপনাকে বলে রাখি, হালখাতাকে ঘিরে কিন্তু একটা হালখাতা কার্ডেরও প্রচলন রয়েছে, সেই যাতে যারা বিক্রেতা রয়েছে, দোকানদার এবং ক্রেতা রয়েছে, তাদের সাথে সম্পর্কটা ঝালিয়ে নেওয়ার জন্য। এছাড়া যারা বিক্রেতা রয়েছেন তারা সাধারণত এই হালখাতাটি করেন মূলত ক্রেতার সাথে তাদের সম্পর্ক এবং আস্থার যে ভরসার জায়গাটি রয়েছে সেটিকে ঠিক করার জন্য। এছাড়াও যারা বিক্রেতা রয়েছেন তারা কিন্তু তাদের এই হালখাতার দিনে যারা ক্রেতা রয়েছে, তাদের গ্রাহক রয়েছে, তাদেরকে বিভিন্ন উপহার দিয়ে সমাদর করে থাকেন। এই ছিল আমার কাছে শাঁখারীবাজার থেকে সর্বশেষ। বৈশাখী আয়োজনের প্রস্তুতির খবর জানছিলাম সহকর্মী শারমিন পুতুল এবং সহকর্মী সাজিদ আরাফাতের মাধ্যমে। এখন দুপুরের পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে আসছি একটু পর, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন দুপুর। ঈদ উৎসবের আরো খবর জানবো। এবার কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ আলম এবং নরসিংদী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল ইসলাম। শুরুতেই যাব মাসুদ আলমের কাছে। মাসুদ, কুমিল্লার কোন কোন বিনোদন কেন্দ্রে ভিড় বেশি দেখছেন? শম্পা, ফকর রোদেও কিন্তু মানুষের যে ঈদ আনন্দ সেটা কিন্তু বাধা হতে পারেনি। আমি রয়েছি কুমিল্লার শালবন বিহার, এটি কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত। এখানে আমরা সকাল থেকে দেখেছি যে মানুষের এবং পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে প্রত্যেকটি প্রান্তর। আমরা এখানকার জানি কাস্টোডিয়ান রয়েছেন, ওনার সাথে কথা বলেছি। তিনি বলছেন যে গতকাল ঈদের নামাজের পর থেকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু দর্শনার্থীরা আসছেন। এখানকার যে প্রত্নতাত্ত্বিক যে স্থানগুলো রয়েছে বা পুরাকীর্তিগুলো রয়েছে সেগুলোর ইতিহাস ঐতিহ্য জানতে এবং এই স্থানটা ঘুরে দেখার জন্য কিন্তু মানুষ আসতে শুরু করেছেন। নারী থেকে পুরুষ এবং শিশু থেকে বৃদ্ধ সকল শ্রেণী পেশার মানুষে কিন্তু আমরা দেখছি। এখন আসলে দুপুরবেলা নামাজের পরপর অবস্থা, যার কারণে রোদের তাপমাত্রাও একটু বেশি। তারপরও এই রোদ উপেক্ষা করেও কিন্তু দর্শনার্থীরা আসছেন আমরা দেখছি। জেলা এবং জেলার বাইরে থেকেও বিভিন্ন দূর থেকে মানুষ তাদের স্বজন বন্ধু বান্ধব থেকে শুরু করে সহপাঠীদেরকে নিয়ে তারা এখানে ঘুরতে আসছেন। সাথে রয়েছে ময়নামতি জাদুঘর, এখানে বিভিন্ন সপ্তম অষ্টম শতাব্দীর নানা পুরাকীর্তি এখানে স্থান সংরক্ষণ আছে, সেগুলো তারা ঘুরে দেখছেন। সে সাথে এই প্রত্নতাত্ত্বিক স্থানের সাথেও কিন্তু আরও দুইটি স্থান রয়েছে, ইটাখোলা মোড়া, রূপবান মোড়া থেকে শুরু করে বেশ কিছু পুরাকীর্তি রয়েছে। সে সঙ্গে বেসরকারি বিনোদন কেন্দ্রগুলো রয়েছে কুমিল্লার এই যে কোটবাড়ি এলাকায়, সেগুলো তো কিন্তু মানুষ যাচ্ছেন। এই কোটবাড়ি এলাকায় সরকারি এবং বেসরকারি বিনোদন বেশ কিছু বিনোদন কেন্দ্র থাকার কারণে কিন্তু মানুষের এবং পর্যটকদের সবচেয়ে বড় পছন্দের জায়গা হচ্ছে এই কোটবাড়ি এলাকা। কুমিল্লার ঘোরার জন্য উপযোগী এই জায়গায় মধ্যে যে শালবন বিহার, এই শালবন বিহারে গতকালকেই প্রায় 12,000-এর অধিক পর্যটক দর্শনার্থী কিন্তু এসেছেন। এখান থেকে সরকার প্রায় 3,50,000-এর বেশি রাজস্ব আদায় করেছেন। তো শম্পা, এ ছিল কুমিল্লার প্রত্নতাত্ত্বিক স্থান থেকে দর্শনার্থীদের পদচারণায় মুখর এর সবশেষ খবর। ঈদের বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভিড় বেড়েছে, সেই খবর কুমিল্লা থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাসুদ আলম। এবারে চলে যেতে চাই নরসিংদীতে, সেখানে আছেন সহকর্মী রাকিবুল ইসলাম। রাকিবুল, জানাবেন নরসিংদীর বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় কেমন দেখছেন? নরসিংদীর অন্যতম যে বিনোদন কেন্দ্র রয়েছে সেটি হচ্ছে নরসিংদী ড্রিম হলিডে পার্ক। ঢাকা সিলেট মহাসড়কের পাশে এই পার্কটি অবস্থিত। এই ড্রিম হলিডে পার্কে ঈদের দ্বিতীয় দিনে কিন্তু দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করেছি। সকাল থেকে আমি এখানে রয়েছি, বেলা যত বেড়েছে পার্কে কিন্তু দর্শনার্থীর সংখ্যা ততই বেড়েছে। পরিবার পরিজনদেরকে নিয়ে একদম সকল বয়সী এবং সকল শ্রেণী পেশার মানুষ এখানে ভিড় করছেন, ঈদের আনন্দকে ভাগাভাগি করছেন, তাদের প্রিয় মুহূর্তকে ক্যামেরা বন্দি করছেন। জানিয়ে রাখা ভালো যে জনপ্রতি এই পার্কে প্রবেশ করতে হলে জনপ্রতি গুনতে হচ্ছে 320 টাকার টিকিট। এছাড়া এবছর ঈদের যেসব দর্শনার্থী রয়েছে সকলের জন্য মোট 25টি রাইড এখানে উন্মুক্ত রাখা হয়েছে।
প্রত্যেকটি রাইডের জন্য কিন্তু আলাদা আলাদা করে টিকিটের ব্যবস্থা রয়েছে, সেগুলো 60 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 350 টাকা পর্যন্ত। তো সব মিলিয়ে বলা যায় যে ঈদের আনন্দকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে এই বিনোদন কেন্দ্র। কয়েকজন দর্শনার্থীর সাথেও আমার কথা হয়েছে, তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে ছুটে এসেছেন, তারা পরিবার পরিজনদেরকে নিয়ে তারা বলছিলেন যে একেবারেই শৈশবের যে ঈদ আনন্দ, যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসে তারা ফিরে গিয়েছেন। কথা হয়েছে ড্রিম হলিডে পার্কের কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের সাথে, বলছিলেন যে আসলে এখানকার ব্যবস্থাপনা পরিচালক যিনি রয়েছেন তার সাথে কথা হয়েছে প্রবীর কুমার সাহা। তিনি বলছিলেন যে আসলে দেশি বিদেশি এবং সকল ধরনের দর্শনার্থীর জন্য সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থার জন্য তারা পার্কে পর্যাপ্ত পরিমাণ ভলান্টিয়ার রয়েছেন। তো এই ছিল নরসিংদী থেকে এই বিনোদন কেন্দ্রের সবশেষ। শম্পা, আমাদের সঙ্গে নরসিংদী থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাকিবুল ইসলাম। শম্পা, আমরা ঈদ আনন্দের খবর জানাচ্ছিলাম, এই ঈদ আনন্দের মধ্যেও কিন্তু কিছুটা বিষাদের সুর রয়েছে মিরপুরে। আমরা দর্শকদের এবার সে খবর জানাবো। ঈদের আনন্দের মধ্যেই মিরপুরের ভাসানটেকে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের 6 জন দগ্ধ হয়েছেন। ভোরে মশার কয়েল জ্বালানোর সময় গ্যাস সিলিন্ডারের লিকেজে থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ হয়। দগ্ধদের শ্বাসনালী পুড়ে যাওয়ায় সবার অবস্থায় আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। বিস্তারিত জানাচ্ছেন শারমিন পুতুল। রাজধানীর পশ্চিম ভাসানটেকের শ্যামলীপল্লীর আবাসিক এলাকায় ভবনের নিচতলায় স্ত্রী ও 3 সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন ফার্নিচার ব্যবসায়ী লিটন। ঈদ উপলক্ষে লিটনের শাশুড়িও বেড়াতে এসেছিলেন মেয়ের কাছে। ফজরের নামাজের জন্য উঠে মশার কয়েল জ্বালানোর সময় সিলিন্ডারের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ হয়। এতে দগ্ধ হন তারা। পরে তাদেরকে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সিলিন্ডার লিক ছিল, মানে গ্যাস সিলিন্ডার, তো ওই গ্যাস যে বাইরে রয়েছে ওরা বুঝতে পারে নাই কে, তো ওরা মশার কয়েল ধরাচ্ছিল। ওই কয়েল যখন ম্যাচ কাটি কূপ দিছে তখন ওনাদের গায়ে সব গায়ে আগুন লেগে গেছে। সম্ভবত ওই পাইপটাই লিক হইয়া গ্যাসটা রুমের ভিতর হয়ে গেছে, হওয়ার পর হয়তো কয়েল টয়েল জ্বালাইছে, এর কারণে আগুনটা সৃষ্টি এখান থেকে মনে হয়। 6 জনই, এই পরিবারের 6 জনই পুরা গেছে। এদিকে আর কেউ নাই, আমরা হচ্ছি পাড়াপড়শি, একসাথে বসবাস করছি, এই জন্য আসছি। চিকিৎসক জানান শ্বাসনালী পুড়ে যাওয়ায় সবার অবস্থায় আশঙ্কাজনক। লিটনের স্ত্রী সূর্য বানর শরীরের 82% পুড়ে যাওয়ায় আইসিইউতে হস্তান্তর করা হয়েছে। সবাই আসলে খুবই আশঙ্কাজনক অবস্থা এবং সবারই শ্বাসনালী পোড়া আছে, একই ফ্যামিলির লোক, এবং সবারই 80% থেকে শুরু করে 80-র উপরে থেকে শুরু করে সর্বশেষ যে আছে সেটা 30% বার্ন আছে। তবে এর মধ্যে আমরা 2 জনকে এইচডিউতে পাঠাচ্ছি এবং 1 জনকে আইসিইউতে পাঠাচ্ছি, এবং সবাইকে ম্যানেজ করা হয়েছে এবং সবাই আশঙ্কাজনক অবস্থায় আমাদের এখানে আছে। লিটনের শরীরে 67% এবং তার মেয়ে লামিয়ার 55% পুড়ে গেছে বলেও জানান চিকিৎসক। শারমিন পুতুল, এখন, ঢাকা। এখন দুপুরের পর্যায়ে নিচ্ছি আরেকটি বিরতি। ফিরে আসছি একটু পর, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন দুপুর। বিয়ে শাদী, কর্পোরেট অনুষ্ঠান কিংবা কনসার্ট আয়োজন যেখানে হয় হাজার থেকে লাখো মানুষের মিলন মেলা, সে অনুষ্ঠানের আয়োজন বা সৃজনশীল কাজের ডাক পড়ে ইভেন্ট ম্যানেজমেন্টের। 2 দশকের ব্যবধানে দেশে অনেকটা নীরবেই হাজার কোটি টাকার এই শিল্প পরিণত হয়েছে ইভেন্ট ম্যানেজমেন্ট। মানুষের রুচি আর আর্থিক সক্ষমতার সাথে পাল্লা দিয়ে বেড়েছে এর পরিধিও, যেখানে কর্মসংস্থান হয়েছে হাজার হাজার তরুণের। উদীয়মান এই শিল্পের ভবিষ্যৎ, সম্ভাবনা আর চ্যালেঞ্জ নিয়ে জানাচ্ছেন শোয়েব রহমান। চট্টগ্রামের এম.এ. আজিজ স্টেডিয়ামে কদিন আগেই হয়ে গেল তারুণ্যের জয় বাংলা কনসার্ট। চোখ ধাঁধানো স্টেজ, সুবিশাল এলইডি আর রং বেরঙের আলোকসজ্জায় এলাহি কাণ্ড, লাইটের আলোর দোল আর আধুনিক সাউন্ড সিস্টেমে মনোমুগ্ধকর উপস্থাপনা, সব মিলিয়ে জমজমাট আয়োজন। কিন্তু যত সহজে এসব কথা বলা হয়ে গেল, এমন সফল আয়োজন সম্পন্ন করা কিন্তু অতটা সহজ না। এর পেছনে লাগে এসব খাতের দক্ষ শত মানুষের শ্রম আর মেধা। আর এখানেই প্রয়োজনীয়তা দেখা দেয় ইভেন্ট ম্যানেজমেন্টের। বিয়ে, গায়ে হলুদ, জন্মদিন থেকে শুরু করে কর্পোরেট মিটিং কিংবা বড় স্টেজ শো, সবকিছুতেই ডাক পড়ে তাদের।
মূলত 90 দশক থেকে দেশে ইভেন্ট ম্যানেজমেন্টের যাত্রা শুরু। বর্তমানে গ্রামগঞ্জ থেকে শুরু করে রাজধানী পর্যন্ত আছে হাজারখানেক প্রতিষ্ঠান। লাইট, সাউন্ড, ডেকোরেশন, ডিজাইনার, ক্রিয়েটিভ ডিরেক্টর সব মিলিয়ে নানা রকম পেশায় যুক্ত হচ্ছেন তরুণরা। ইভেন্ট করতে গেলে প্রতিদিন জিনিসে নক করতে হয়, দেখতে হয়, দিন পর্যন্ত সৌন্দর্য তত্ত্বের মধ্যে পড়তে হয়, নাহলে এটাকে ডেভেলপ করা যায় না। মানুষের উৎসর্গ করতে মানে যে মানুষের যে চিন্তা চেতনাটা ব্ল্যান্ড করা যায়, আর মানুষের এখন চাহিদাও বেশি সব কিছু। মানুষের আর্থিক সক্ষমতা বৃদ্ধির সাথে রুচির পরিবর্তন আর আধুনিকতার সম্মিলনে এ খাত পেয়েছে নতুন মাত্রা। ঢাকা, চট্টগ্রামের মতো দুটি বড় শহরে উল্লেখ করার মতো শতাধিক প্রতিষ্ঠান বড় বড় ইভেন্ট কাভার করছে। আর এ খাতের বাজারও এখন প্রায় 1000 কোটি টাকার মতোই, যা সামনে আরও বাড়বে। বার্থডে, কোনো বিয়ে হলে এটা আসলে এই ধরনের ইভেন্ট ম্যানেজমেন্টকে কিংবা কোনো ডেকোরেটরকে ডাকা হতো। এখন কিন্তু আসলে এটার দিন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আপনারা এখন রিসেন্টলি দেখবেন যে অনেক বড় বড় বিয়ে শাদী হচ্ছে, অনেক বড় বড় কনসার্ট হচ্ছে বাংলাদেশে, বিদেশি তারকারা আসছে এবং দেশি যারা আছে তারাও কিন্তু আমরা বিদেশে যাচ্ছি। শুধু অনুষ্ঠান ব্যবস্থাপনাই নয়, এখন কর্পোরেট প্রতিষ্ঠান কিংবা পণ্যের লিফলেট নিয়ে দল বেঁধে মানুষের দোরগোড়ায় যাচ্ছে তরুণরা। এতে পড়াশোনার পাশাপাশি কর্মসংস্থান হচ্ছে শিক্ষার্থীদেরও। যে কোনো একটা অনুষ্ঠান করতে গেলে লাইট লাগে, সাউন্ড লাগে, এলইডি লাগে, হ্যাঁ, তারপরে আরও আনুষঙ্গিক ডেকোরেটর আইটেমগুলো লাগে। প্রত্যেকটা মাধ্যমে দেখা গেল যে 20 জন 30 জন করে মানে মানুষ এটার পিছনে কাজ করছে। 1-1.5 মানুষ যে এমপ্লয়ি, ডিরেক্ট এমপ্লয়ি, এটাই আসলে শেষ গল্প না। এইটার পিছনে আসলে হাজার হাজার মানুষের গল্প আছে। তবে এখনও দেশে আন্তর্জাতিক মানের স্টেজ, সাউন্ড সিস্টেম বা অনুষ্ঠান আয়োজন বড় চ্যালেঞ্জ। 1000 কোটি টাকার খাত হলেও বিভাগীয় শহরে নেই ভেন্যু, সাথে দক্ষ কর্মী আর প্রাতিষ্ঠানিক শিক্ষার ঘাটতি তো আছেই। এছাড়া আকাশ সংস্কৃতির প্রভাবে আয়োজনগুলোতে দেশীয় সংস্কৃতিও আধিপত্য হারাচ্ছে বলে দাবি কারো কারো। আমাদের সংস্কৃতির যে মূল জায়গাগুলো, ওগুলো কোনো জায়গায় কোনো বিয়ে খুঁজে পাবেন না। টিভি ভিত্তিক, ইউটিউব ভিত্তিক, আপনার টিকটক ভিত্তিক সবকিছু। ভালো একটা অনুষ্ঠান করতে গেলে সেই মিলনায়তনের বা সেই জায়গাটার একটা হাইট লাগে, উচ্চতা লাগে। সেই উচ্চতাটার ওয়াইজ বাংলাদেশে অডিটোরিয়াম একটু কম আছে। বড় বড় ইন্ডাস্ট্রি যারা আছেন তাদেরকে এগিয়ে আসতে হবে, সরকারকে এগিয়ে আসতে হবে। বড় অনুষ্ঠান বা ইভেন্টে 1000 থেকে লাখো মানুষের সম্মিলন হয়, তৈরি হয় নানা রকম আবর্জনা। তাই পরিবেশ রক্ষায় ভবিষ্যতে গ্রিন ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে ভাবছেন উদ্যোক্তারা। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম। জানাবো বৈশাখী উৎসবের খবর, তবে তার আগে যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে। ফিরছি একটু পর। বিরতির পর ফিরে এলাম। দেখছেন এখন দুপুর। এখন দুপুরের আয়োজন শেষ করব বৈশাখী উৎসবের খবর জানিয়ে। বাংলা পুরনো বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে বান্দরবানে শুরু হয়েছে বৈশাখী উৎসব। সকালে সাঙ্কু নদীতে ফুল ভাসিয়ে শুরু হয় বিজু উৎসব। পুরনো বছরের সকল দুঃখ গ্লানিকে বিদায় দিয়ে সুখ, শান্তি ও মঙ্গল কামনার মাধ্যমে নতুন বছর শুরুর প্রার্থনা করেন পাহাড়ে বসবাসরত আদিবাসীরা। রিজবির হাতের তথ্য, ছবিতে দেখুন বিস্তারিত। বান্দরবানে বর্ণিল বৈশাখী উৎসবের প্রথম দিনে ফুলবিজু পালনে চাকমা, মারমা সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ রঙিন পোশাকে জড়ো হতে থাকেন ঝিরি বা লেকের পাড়ে। এরপর কলাপাতায় ফুল সাজিয়ে পানিতে ভাসানোর মাধ্যমে শুরু হয় উৎসবের আনুষ্ঠানিকতা। এ সময় সবার মঙ্গল কামনায় প্রার্থনা করেন তারা। পুরাতন বছরটাকে আমরা বিদায় দিয়ে নতুন বছরটাকে যাতে সুস্থ এবং সুন্দরভাবে উপভোগ করতে পারি, সেটার জন্য কিন্তু আমাদের এই ফুল বিজুটার মানে উদ্দেশ্য। সব আমাদের দুঃখ গ্লানি সবকিছু ধুয়ে মুছে আমরা যেন নতুন বছরটাকে নতুন ভাবে বরণ করে নিতে পারি। উৎসবের দিনে তঞ্চঙ্গা সম্প্রদায়ের যুবক যুবতীরা একসাথে পানিতে ফুল ভাসিয়ে নতুন বছরকে স্বাগত জানায়। সুখ শান্তির প্রত্যাশার সাথে মেতে ওঠে গিলা খেলায়। তাদের বিশ্বাস, গিলা খেলার মাধ্যমেই পূর্ণতা পায় ভালোবাসার। পুরনো বছরের সমস্ত কষ্ট, দুঃখ, গ্লানি ফুলের মাধ্যমে বিসর্জন দিয়ে নতুন বছরকে নতুনভাবে বরণ করার জন্য এখানে আসছে। ফুল দিয়ে সুখে শান্তিতে থাকার জন্য মা বাবাকে পূজা করে থাকি।
উৎসবপ্রিয় পাহাড়িরা সারা বছরই মেতে থাকেন নানা উৎসব আয়োজনে, তবে সবকিছুকে ছাড়িয়ে যায় বৈশাখী। চাকমারা ফুলবিজু ত্রিপুরারা হারিবসু আর মারমা সম্প্রদায় সুশিগাজ নামে পালন করে, যা ফুলবিজু নামে সর্বাধিক পরিচিত। 16 এপ্রিল মারমা সম্প্রদায়ের জলকেলির মাধ্যমে শেষ হবে পাহাড়ের বৈশাখী আনুষ্ঠানিকতা। এখন বান্দরবান। এর সাথে শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখতে পারেন এখন টেলিভিশন, ভিজিট করতে হবে facebook.com/tv.ekhon, আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।